হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রোকেম একাডেমি। যেমন আমি বলেছিলাম আমার আগের ভিডিওতে যে প্রত্যেক সপ্তাহে বুধবার এবং সানডে মানে রবিবার, প্রত্যেক সপ্তাহে ওয়েডনেসডে এবং সানডে আমি কেমিস্ট্রি টপিকের উপর ভিডিও বানাবো, যেগুলি খুবই হেল্পফুল হবে বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টসদের জন্য। অর্থাৎ যারা বেঙ্গলে থাকে এবং নিট এবং জেই প্রিপারেশন নিচ্ছে তাদের ক্ষেত্রে খুবই হেল্পফুল হবে। ওকে, তো আমরা আজকে নিট এবং জেই খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা হাই সেকেন্ডারিতেও আসে বা আইএসসি বা সিবিএসসিতেও আসে, তারাও এগুলো ফলো করতে পারে। ঠিক আছে, যেটা হচ্ছে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। তো কোঅর্ডিনেশন কেমিস্ট্রি ক্লাস 12-এর একটা চ্যাপ্টার, যেটা নিট এবং জেইর জন্য খুব ইম্পর্টেন্ট, খুব বেশি কোশ্চেন এখান থেকে আসে এবং এখান থেকে আমরা ভিভিটিটাকে পড়ব। আজকে আমি আলোচনা করব ভিভিটি সম্বন্ধে, অর্থাৎ ভ্যালেন্স বন্ড থিওরি সম্বন্ধে। ওকে, এবং এই ভিডিওটি সবাই দেখতে পারে যারা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কথা বলে, তাদের ক্ষেত্রে খুবই সুবিধা হবে। এবং আমি লিখবো সব ইংলিশে, ঠিক আছে, তাহলে যাতে যারা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের সুবিধা নাও হতে পারে তাদের ক্ষেত্রে তারা ইংলিশটা দেখতে পারে। ওকে, তো আমরা আলোচনা করবো আজকে ভিভিটি, ভ্যালেন্স বন্ড থিওরি। ভ্যালেন্স বন্ড থিওরি, ওকে, এইটা আমরা আজকে আলোচনা করব। তো এই ভ্যালেন্স বন্ড থিওরিটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডে। ওকে, ভ্যালেন্স বন্ড থিওরি অফ কোঅর্ডিনেশন কম্পাউন্ডস, কোঅর্ডিনেশন কম্পাউন্ডস, কোঅর্ডিনেশন কম্পাউন্ডের ভ্যালেন্স বন্ড থিওরি। অর্থাৎ এখানে আমরা পড়ব কিভাবে একটা মেটালের সঙ্গে লিগ্যান্ডের কি করে কোঅর্ডিনেশন বন্ধন তৈরি হয়, কোঅর্ডিনেশন বন্ড ফর্মেশন হয়। এটা মেটালের সঙ্গে একটা লিগ্যান্ডের, এবং সেখানে কি কি হাইব্রিডেশন দেখা যায়। এবং এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে আমরা ম্যাগনেটিক ক্যারেক্টার সম্বন্ধে জানতে পারি কোঅর্ডিনেশন কম্পাউন্ডসের, এবং তার স্পিন অনলি ভ্যালু সম্বন্ধে জানতে পারি, তার জিওমেট্রি সম্বন্ধেও জানতে পারি। ওকে, তো এটা খুবই ইম্পর্টেন্ট। তো এই কতগুলো পস্টুলেট আছে যেগুলো আমি লিখছি, ঠিক আছে। ফার্স্টে বলা হলো যে তো কোঅর্ডিনেশন বন্ড কার কার মধ্যে হয় সেটা আগে আমাদের জেনে নিতে হবে। কোঅর্ডিনেশন বন্ড একটা মেটাল আর লিগ্যান্ডের মধ্যে হয়। লিগ্যান্ড কারা? যাদের এক্সট্রা ইলেকট্রন আছে, অর্থাৎ যাদের ক্ষেত্রে এক্সেস ইলেকট্রন আছে, সেটা লোন পেয়ার হতে পারে অথবা নেগেটিভ চার্জ হতে পারে, তারা মেটালের ভ্যাকেন্ট অরবিটালে মেটাল কারা? এখানে মেটাল হচ্ছে এরা ট্রানজিশন এলিমেন্ট, সেখানে ইলেকট্রন দান করে, সেখানে ইলেকট্রন ডোনেট করে। এবং এখানে লিগ্যান্ড আর মেটালের সঙ্গে একটা নতুন টাইপের বন্ড ফর্মেশন হয়, সেটা হচ্ছে অ্যাডাক্ট বলে এখানে, এবং সেটাকে বলে কোঅর্ডিনেশন বন্ড। এবং এটাকে এইভাবে অ্যারো দিয়ে বোঝানো হয়, কারণ লিগ্যান্ড থেকে মেটালের দিকে যাচ্ছে। ঠিক আছে, মেটাল থেকে লিগ্যান্ড না, লিগ্যান্ড থেকে মেটালের দিকে। তো এরকমই যে এরকম কমপ্লেক্সগুলো হয় সেগুলো এরকম K4FeCN6, এরকম একটা, এই কমপ্লেক্সটা হচ্ছে একটা কোঅর্ডিনেশন কমপ্লেক্স, যেটাকে বাংলা জটিল যৌগ বলে, কোঅর্ডিনেশন কমপ্লেক্স অথবা জটিল যৌগ। ওকে, K4FeCN6। এখানে সাইনাইড হচ্ছে একটা লিগ্যান্ড এবং আয়রন হচ্ছে মেটাল। সাইনাইডে নেগেটিভ চার্জ আছে এবং আয়রনে ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, এবং সেখানে ইলেকট্রন দান করে। তো সেটা কি করে তৈরি হয়, অ্যাকচুয়াল বন্ডিংটা কি, সেটা আমরা ভিভিটি থেকে জানতে পারি। ওকে, তো ভিভিটি পস্টুলেটগুলো আমাদের প্রথমে দেখতে লাগবে, তারপর আমরা দেখবো কি করে হয়। ওকে, তো ভিভিটিতে বলা হলো প্রথমে মেটাল মানে ট্রানজিশন এলিমেন্ট লিগ্যান্ডের ইলেকট্রনগুলোকে লিগ্যান্ডের ইলেকট্রন পেয়ার নেওয়ার জন্য ভ্যাকেন্ট অরবিটাল তৈরি করবে। মেটাল উইল ফর্ম ভ্যাকেন্ট অরবিটালস টু টেক আপ দ্য ইলেকট্রনস ফ্রম দ্য লিগ্যান্ড। এবং কতগুলো ভ্যাকেন্ট অরবিটাল তৈরি করবে? সেম নাম্বার অফ ভ্যাকেন্ট অরবিটাল তৈরি করবে যতগুলো লিগ্যান্ড আছে। তো মেটাল উইল ফর্ম রিকোয়ার্ড নাম্বার অফ ভ্যাকেন্ট অরবিটাল to take the electron from the ligands. That means ligands will donate the lone pair of electrons towards the or the negative charge towards the metal vacant d orbital. মেটাল ফাঁকা ফাঁকা ডি অরবিটাল তৈরি করবে বা অন্য অরবিটাল তৈরি করতে পারে, তো ভ্যাকেন্ট অরবিটাল তৈরি করবে। এবার পরে ওই ভ্যাকেন্ট অরবিটালগুলোকে হাইব্রিডাইজ করবে। মেটাল কি করবে? হাইব্রিডাইজ করবে। ওকে, হাইব্রিডাইজ করবে মানে আমরা জানি যে কখনো একটা নর্মাল অ্যাটমিক অরবিটাল দিয়ে বন্ড ফর্মেশন হয় না, সবসময় হাইব্রিডাইজেশন কনসেপ্টে যবে থেকে এসছে সেখান থেকে আমরা জানতে পারি যে হাইব্রিডাইজড করে। তো মেটাল প্রথমে কি করবে? রিকোয়ার্ড নাম্বার অফ ভ্যাকেন্ট অরবিটাল তৈরি করবে যতগুলো লিগ্যান্ড আছে। এবার যদি এখানে 6টা লিগ্যান্ড থাকে তাহলে 6টা ভ্যাকেন্ট অরবিটাল তৈরি করবে, যদি 4টে লিগ্যান্ড থাকে 4টে ভ্যাকেন্ট অরবিটাল তৈরি করবে। তো যদি 6টা লিগ্যান্ড থাকে তাহলে যে স্ট্রাকচার হবে সেটা হবে অক্টাহেড্রাল,
আর যদি 4টে লিগ্যান্ড থাকে তাহলে স্কোয়ার প্ল্যানার হতে পারে অথবা টেট্রাহেড্রাল হতে পারে, সেটা আমরা দেখবো। তো মেইন প্রসেস হচ্ছে মেটাল উইল ফর্ম required number of vacant orbitals. Okay, next, those vacant orbitals will be hybridized. Those vacant orbitals will be hybridized. এই ভ্যাকেন্ট অরবিটালগুলো কি হবে? হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করবে। এই ভ্যাকেন্ট অরবিটালগুলো কি হবে? হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করবে। কেন আমি এখানে ইংলিশে লিখছি? কারণ সুবিধা হবে যারা নিট এবং জেই পড়ছে। ভ্যাকেন্ট অরবিটাল কি করবে? হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করবে। এবং কতগুলো ভ্যাকেন্ট অরবিটাল জেনারেট করবে? সেম যতগুলো কোঅর্ডিনেশন নাম্বার থাকবে, যতগুলো লিগ্যান্ড থাকবে, ঠিক আছে? ইট ইজ দ্য সেম উইথ দ্য নাম্বার অফ লিগ্যান্ডস। ওকে, হাইব্রিডাইজে পার্টিসিপেট করলো। নেক্সট, ওই হাইব্রিড অরবিটালগুলোতে লিগ্যান্ড ইলেকট্রন দেবে। ওকে, লিগ্যান্ডস will donate the pair of electrons towards the vacant orbital of the metal. মেটালে ভ্যাকেন্ট অরবিটাল ইলেকট্রন দান করবে। এই তিনটে হচ্ছে মেইন পস্টুলেট হয়েছে। এইবার হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করবে, তার মানে হাইব্রিড অরবিটাল তৈরি হবে। কেমন হাইব্রিড অরবিটাল তৈরি হচ্ছে এবং মেটাল এই কমপ্লেক্সের মধ্যে কেমন লিগ্যান্ড আছে তার উপর ডিপেন্ড করে কমপ্লেক্সকে আমরা দুভাবে ভাগ করতে পারি। অর্থাৎ লিগ্যান্ডের ফিল্ড স্ট্রেংথের উপর ডিপেন্ড করে, ফিল্ড স্ট্রেংথ বলতে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথের উপর ডিপেন্ড করে আমরা কেমন ফিল্ড স্ট্রেংথের লিগ্যান্ড আছে কমপ্লেক্সের মধ্যে তার উপর ডিপেন্ড করে কমপ্লেক্স দু রকমের হয়। একটাকে বলে ইনার অরবিটাল কমপ্লেক্স, একটাকে বলে আউটার অরবিটাল কমপ্লেক্স। অক্টাহেড্রাল জিওমেট্রিতে অর্থাৎ 6টা লিগ্যান্ড থাকলেও অক্টাহেড্রাল জিওমেট্রিতে দু রকমের হবে, ইনার অরবিটাল কমপ্লেক্স, আউটার অরবিটাল কমপ্লেক্স। একইভাবে স্কয়ার প্ল্যানার জিওমেট্রিতে বা টেট্রাহেড্রাল জিওমেট্রিতেও ইনার অরবিটাল কমপ্লেক্স, আউটার অরবিটাল কমপ্লেক্স হবে। কিভাবে? ডিপেন্ডিং আপন অন দ্য স্ট্রেংথ অফ দ্য লিগ্যান্ড। এবার ম্যাগনেটিক ফিল্ডে একটা স্পেকট্রাল সিরিজ আছে, সেখানে স্পেকট্রাল সিরিজটা এমনভাবে বানানো হয় যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এই লিগ্যান্ডগুলোর স্ট্রেংথ কতটা। তো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে লিগ্যান্ডের স্ট্রেংথ বেশি তাকে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড বলে, এবং যেই লিগ্যান্ডের ফিল্ড স্ট্রেংথ কম তাকে উইক ফিল্ড লিগ্যান্ড বলে। তো সেই হিসাবে একটা স্পেকট্রাল সিরিজ বানানো হয়, সেখানে স্ট্রং ফিল্ড লিগ্যান্ডগুলো ওই স্পেকট্রাল সিরিজের ডান দিকে থাকে। আমরা পরে পড়বো স্পেকট্রাল সিরিজকে, কিন্তু এই শর্ট ভিডিওতে আমরা শুধু জানবো যে ভেভিটিটা কি করে করে। এবং লেফটের দিকে থাকে উইক ফিল্ড লিগ্যান্ড। তো মেইনলি স্ট্রং ফিল্ড লিগ্যান্ডগুলো হচ্ছে অ্যামোনিয়া সায়ানাইড। অ্যামোনিয়া সায়ানাইড হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, এবং ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড এগুলি হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড। এবং ওয়াটার অলসো, দ্যাট মিন জল অলসো, জলও হবে, ঠিক আছে? জলের ক্ষেত্রে মানে H2O হবে। তো সেগুলো আমরা উইক ফিল্ড লিগ্যান্ড হবে, এবং এগুলো হবে কি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, ঠিক আছে? তো সেটাও একটা পস্টুলের মধ্যে লিখে ফেলতে পারি আমরা যে depending upon the type of hybridization and the field strength of the ligand, okay, coordination complexes are two types. Number one, inner orbital complex. Number two, outer orbital complex. Outer orbital complex. তো মোস্টলি দেখা যায় যদি ইনার অরবিটাল কমপ্লেক্স হয় তাহলে হাইব্রিডাইজেশন হয় অক্টাহেড্রাল জিওমেট্রির ক্ষেত্রে, মানে যদি 6টা লিগ্যান্ড থাকে
তাহলে হাইব্রিডাইজেশন হয় হচ্ছে D2sp3। আর যদি আউটার অরবিটাল কমপ্লেক্স হয় তাহলে হাইব্রিডাইজেশন হয় হচ্ছে sp3d2। তো সেই হিসেবে আমরা হাইব্রিডাইজেশন বার করতে পারবো। একইভাবে টেট্রাহেড্রাল যদি কমপ্লেক্স হয়, টেট্রাহেড্রাল মিনস যদি 4টে লিগ্যান্ড থাকে, তাহলে ইনার অরবিটাল কমপ্লেক্সের ক্ষেত্রে হাইব্রিডাইজেশন dsp2 এবং আউটার অরবিটাল কমপ্লেক্সের ক্ষেত্রে হাইব্রিডাইজেশন sp3। তো আমি এটা একটা সঠিক চার্টে লিখে দিচ্ছি, যেটা তোমার সুবিধা হবে, ঠিক আছে। তো নর্মালি আমরা ভিভিটির ক্ষেত্রে দু রকমের কমপ্লেক্স আমরা পেতে পারি, ঠিক আছে। তো এখানে কোঅর্ডিনেশন কমপ্লেক্সকে আমরা দুভাবে ভাগ করছি। কোঅর্ডিনেশন কমপ্লেক্স, এই ছোট চার্টটা তোমাদের খুব হেল্প করবে, শর্টকাট চার্ট এটা, কিন্তু আমরা ইলাবোরেট করব কি করে বার করে, কি করে নির্ণয় করে, ঠিক আছে, কি করে ক্যালকুলেট করে। তো এখানে কোঅর্ডিনেশন কমপ্লেক্স দুভাবে ভাগ করছি আমরা, অক্টাহেড্রাল কমপ্লেক্স, অক্টাহেড্রাল আর টেট্রাহেড্রাল, or tetrahedral or square planar। এখানে কতগুলো কোঅর্ডিনেশন নাম্বার cm, কোঅর্ডিনেশন নাম্বার বলতে একটা মেটালকে ঘিরে কতগুলো লিগ্যান্ড চারপাশে আছে। কোঅর্ডিনেশন নাম্বার 6, কোঅর্ডিনেশন নাম্বার 4। তো যদি কোঅর্ডিনেশন নাম্বার 6 হয়, দুটো হতে পারে কমপ্লেক্স, একটা হচ্ছে ইনার অরবিটাল কমপ্লেক্স, কি হবে ইনার অরবিটাল কমপ্লেক্স, আর একটা কি আউটার অরবিটাল কমপ্লেক্স। একটা হচ্ছে ইনার অরবিটাল কমপ্লেক্স, আর নাম কি আউটার অরবিটাল কমপ্লেক্স। একইভাবে এখানেও হবে টেট্রাহেড্রালের ক্ষেত্রে ইনার অরবিটাল কমপ্লেক্স আর আউটার অরবিটাল কমপ্লেক্স। এই ভিডিওটি আমি রাতে বানাচ্ছি, কারণ আমি বলেছিলাম যে রবিবার এবং সানডে এবং ওয়েডনেসডে, এভরি সানডে ওয়েডনেসডে আমি ভিডিও আপলোড করব বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টদের জন্য, যারা নিট এবং জেইতে প্রিপারেশন নিচ্ছে তাদের ক্ষেত্রে। কিন্তু আজকে খুব জরুরি কারণবশত আমি ভিডিও বানাতে পারিনি, তো আমি রাতে বানাচ্ছি, তো তোমরা ভিডিওটা রাতে পাবে। তো ইনার অরবিটাল কমপ্লেক্স, আউটার অরবিটাল কমপ্লেক্স। তো ইনার অরবিটাল কমপ্লেক্সের ক্ষেত্রে হাইব্রিডাইজেশন হবে হচ্ছে D2sp3। ওকে, এটা আমরা মনে রাখতে পারি, D2sp3 হাইব্রিডাইজেশন হবে ইনার অরবিটাল কমপ্লেক্স হলে, এবং আউটার অরবিটাল কমপ্লেক্স হলে কি হবে sp3d2 হাইব্রিডাইজেশন হবে। এবং কেন এটাকে ইনার অরবিটাল কমপ্লেক্স বলে, এই ভিডিওটার শেষে আমরা জানতে পেরে যাব যে কেন এটাকে ইনার অরবিটাল কমপ্লেক্সের ক্ষেত্রে D2sp3 হাইব্রিডাইজেশন হয়। ওকে, sp3d2 হাইব্রিডাইজেশন এক্ষেত্রে হবে হচ্ছে sp3d2। এখানে কেমন লিগ্যান্ড থাকলে, অর্থাৎ লিগ্যান্ড স্ট্রং ফিল্ড নাকি উইক ফিল্ড থাকলে ইনার অরবিটাল কমপ্লেক্স হবে, সেটা আমরা দেখব। এখানে যে লিগ্যান্ড থাকবে সেগুলো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হবে। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকলে ইনার অরবিটাল কমপ্লেক্স হয়, যেমন অ্যামোনিয়া সায়ানাইড। এরা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, এমন লিগ্যান্ড থাকলে ইনার অরবিটাল কমপ্লেক্স হবে। আর যদি উইক ফিল্ড লিগ্যান্ড থাকে, এক্সাম্পল F-, Cl-, এটসেট্রা, তাহলে হবে হচ্ছে তোমার আউটার অরবিটাল কমপ্লেক্স। ওকে, আর কি হবে আউটার অরবিটাল কমপ্লেক্স। একইভাবে টেট্রাহেড্রালের ক্ষেত্রে ইনার অরবিটাল কমপ্লেক্স হবে, হাইব্রিডাইজেশন কি হবে এখানে হাইব্রিডাইজেশন ইনারের ক্ষেত্রে dsp2 কি হবে dsp2। এখানে কি হবে হাইব্রিডাইজেশন এখানে হবে হচ্ছে sp3। এবার এখানে যেহেতু ইনার অরবিটাল কমপ্লেক্স, সবসময় ইনার অরবিটাল কমপ্লেক্সের ক্ষেত্রে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকবে, তো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড NH3 সায়ানাইড। বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রযোজ্য, বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে যায়, কিন্তু আমরা দেখবো কয়েকটা এক্সেপশন আছে, কিন্তু মোস্ট অফ দ্য ক্ষেত্রে এটা তোমাদের হেল্প করবে, বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে যায়, ঠিক আছে। আর উইক ফিল্ড লিগ্যান্ডে হচ্ছে F-, Cl-, এটা হলে এটা হবে, ঠিক আছে। তো এই যে আমি চার্টগুলো লিখে দিলাম, এটা হচ্ছে কোঅর্ডিনেশন কমপ্লেক্সের সামারি, ভিভিটির সামারি, এটা হচ্ছে ভিভিটির সামারি। এবার আমরা কি করে ইলাবোরেট করব, কি করে এটা হয়, কেন ইনার অরবিটাল কমপ্লেক্সে D2sp3 হাইব্রিডাইজেশন হয়, এখানে আউটার অরবিটাল কমপ্লেক্সে sp3d2 হাইব্রিডাইজেশন হয় অক্টাহেড্রালের ক্ষেত্রে, যখন কোঅর্ডিনেশন নাম্বার 6 সেটা আমরা দেখবো এক্সাম্পল অনুযায়ী।
ঠিক আছে। এবং পুরোপুরি দেখবো যে প্রথমে মেটাল, সেন্ট্রাল মেটাল ভ্যাকেন্ট অরবিটাল তৈরি করবে, যতগুলো কোঅর্ডিনেশন নাম্বার আছে, যতগুলো কোঅর্ডিনেশন নাম্বার থাকবে তার সমান পরিমাণ ভ্যাকেন্ট অরবিটাল তৈরি করবে। তারপর ওই ভ্যাকেন্ট অরবিটালগুলো হাইব্রিডাইজ হয়ে যাবে, এবং হাইব্রিডাইজ হয়ে যাওয়ার পর ওই হাইব্রিডাইজড অরবিটালে লিগ্যান্ড তার পেয়ার অফ ইলেকট্রনস ডোনেট করবে টু ফর্ম দ্য কোঅর্ডিনেশন বন্ড। ওকে, এইবার একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি কোথাও স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকে তাহলে মেটালের যে ডি অরবিটাল ইলেকট্রনগুলো সেগুলো পেয়ার আপ হয়ে যায়। তো এটাকেও একটা পয়েন্ট হিসেবে এখানে মাথায় রাখতে হবে যে যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকে, মেটালস ডি অরবিটাল electrons will be paired up. স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের ক্ষেত্রে এখানে উইক ফিল্ড লিগ্যান্ড থাকলে পেয়ার আপ হবে না, it will be remain as unpaired। এখানে কি হয়ে যাবে, পেয়ার্ড আপ হয়ে যাবে, আনপেয়ার্ড। তো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকলে পেয়ার্ড আপ হয়ে যায় এবং উইক ফিল্ড লিগ্যান্ড থাকলে আনপেয়ার্ড অবস্থায় থাকে। ঠিক আছে, এবং স্ট্রং ফিল্ড উইক ফিল্ড কি করে বুঝবো আমরা, সেটা আমরা সিএফটি থেকে পুরোপুরি বুঝতে পারি। ক্রিস্টাল ফিল্ড থিওরি যখন আমরা পড়বো ডিটেলে তখন দেখতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে শর্ট জেই এবং নিচের জন্য। এবার এখানে তোমরা নিশ্চয়ই কপি করে দিয়েছো, মুছে দিলাম। এবার আমরা একটা এক্সাম্পল দেখছি K4APCN6 কি করে ফর্মেশন হয়। এই পটাশিয়াম হেক্সাসায়ানোফেট 2 এই কমপ্লেক্সটার জন্য পটাশিয়াম ফেরোসায়ানাইড, নর্মাল নাম হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। এই ক্ষেত্রে এখানে আয়রনের হাইব্রিডাইজেশন কত, একদম কোশ্চেন করে পরীক্ষায় আসে। এখানে জিওমেট্রি কি, এটা জিওমেট্রি তো অক্টাহেড্রাল, কারণ 6টা লিগ্যান্ড আছে, 6 নাম্বার অফ লিগ্যান্ড, তো জিওমেট্রি অক্টাহেড্রাল হবে। এবং এটা ম্যাগনেটিক প্রপার্টি কি, ম্যাগনেটিক প্রপার্টি স্পিন অনলি ভ্যালু এর হাইব্রিডাইজেশন কি। ওকে, তো প্রথমে আমি ইলাবোরেট করে দিচ্ছি, তারপরে শর্টে বলে দিচ্ছি কি হতে পারে, ওই চার্ট দেখে বলে দেওয়া যাবে। ঠিক আছে, তো এখানে আমরা কি করবো, এই মেটালের এই আয়রনটা সেন্ট্রাল এলিমেন্টে আমরা বার করবো হচ্ছে, নির্ণয় করবো অক্সিডেশন স্টেট। দ্যাট মিনস দ্য বাংলায় বলে জারণ সংখ্যা, কি বলা হয়, অক্সিডেশন স্টেট। ওকে, লেট দ্য অক্সিডেশন number of Fe Bx। now potassium oxidation number আমরা জানি +1, তো +1 into 4, আয়রনের হচ্ছে x এবং সায়ানাইডের হচ্ছে -1 into 6। সায়ানাইড হচ্ছে লিগ্যান্ড যার চার্জ হচ্ছে -1, তো ওভারঅল কত 0। তো এখান থেকে 4 + x - 6 = 0, so x = 6 - 4 = +2। তো আয়রন হচ্ছে এখানে +2। এবার আমরা এখানে আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন লিখব, এই স্টেপ অনুযায়ী করলে আমরা ঠিক শিখে যাব আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন। তো আমরা জানি যে আয়রন 26 StVcm ফিকোনিক অ্যাসিড, StVcm ফি 26। ওকে, 26। তো আর্গন then 3d6 4s2, or you can write 4s2 3d6, argon 4s2 3d6 এটা লিখলো হয় 4s2, কারণ 3d 4s অরবিটাল আগে ফিল আপ হবে, দেন 3d অরবিটাল ফিল আপ হবে, 4s2 3d6। এবার এখানে Fe+2 অবস্থায় আছে, অর্থাৎ দুটো ইলেকট্রন ছেড়ে দেবে। কোথা থেকে ছাড়বে, 4s অরবিটাল থেকে। তাহলে কি হবে, argon 3d6 4s0। ওকে, নাও এবার এখানে 6টা ইলেকট্রন আছে ডি অরবিটালে, আমরা এক্সপান্ড করব, অরবিটালটাকে শো করব। আমরা জানি ডি এর 5টা সাবসেট, এটা হচ্ছে 3d, 5টা সাব অরবিটাল, dxy dyz dzx dx² - y² dz², এতগুলো সাব অরবিটাল আছে এখানে। ঠিক আছে, dxy dyz dzx dx² - y² dz², 6টা ইলেকট্রন আছে। সিঙ্গলি ফার্স্টে ফিল আপ হবে, দেন পেয়ার আপ হবে। এবার এখানে 4s আছে, 4s। নাও ভিভিটি পসিবিলিটি বলা আছে যতগুলো লিগ্যান্ড থাকবে তার সমপরিমাণ ভ্যাকেন্ট অরবিটাল জেনারেট করবে। এই অরবিটালগুলো তো ভ্যাকেন্ট না, তাহলে আরো অরবিটাল আছে, আমরা এখানে অরবিটালগুলোকে লিখে নেব 4s0, এরপরে তো 4p0 4d0 আছে, ওখানে ইলেকট্রন নেই কিন্তু অরবিটালসগুলো আছে। যেমন আমাদের বাড়িতে অনেক ঘর থাকে যেখানে লোক থাকে না,
কিন্তু ঘর তো আছে, তো তেমনই এখানে অরবিটালস আছে 4p0 4d0। তো এখানেরও আয়রনে এরকম ফাঁকা ঘর আছে, এটা হচ্ছে 4d, 1 2 3 4 5, এটা 4p, এটা 4d। ওকে, এবার এই 4p0 4d0 হয়ে গেছে। এবার এই যে ভ্যাকেন্ট অরবিটালস গুলো আছে এগুলো পেয়ার আপ হবে, কিন্তু যেহেতু এখানে সায়ানাইড আছে, সায়ানাইড একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, সায়ানাইড কি একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তো এর কাজ হচ্ছে মেটালের যে ডি অরবিটাল ইলেকট্রনস গুলো এগুলোকে পেয়ার আপ করে দেওয়া। এগুলো কি হয়ে যায়, পেয়ার আপ হয়ে যাবে। ইন প্রেজেন্স অফ সায়ানাইড strong field ligand, in presence of strong field ligand, that is Cn minus, the metals d orbital electrons will be paired up. মেটালের যে ডি অরবিটাল ইলেকট্রন গুলো আছে সেগুলো কি হয়ে যাবে, পেয়ার আপ হয়ে যাবে। ওকে, মেটালের যে ডি অরবিটাল ইলেকট্রন গুলো আছে সেগুলো কি হয়ে যাবে, পেয়ার আপ হয়ে যাবে। এবার তাহলে কি হবে, পেয়ার আপ হয়ে গেলে এইখানকার ইলেকট্রনটা জাম্প করে এখানে চলে আসবে এবং এখানকার ইলেকট্রন জাম্প করে এখানে চলে আসবে, তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে, তাহলে এটা এখানে দুটো ছিল থাকবে, এখানে এটা চলে এলো, তারপর এখানে দুটো, এটা এখানে চলে এলো, এখানে দুটো, তাহলে কি হলো, এই যে অরবিটালটা ভ্যাকেন্ট হয়ে গেল, এই দুটো অরবিটাল ভ্যাকেন্ট হয়ে গেল। তারপরে 4s, তারপরে 4p, তারপরে 4d। ওকে ওকে, নাও এবার এই যে ফাঁকা অরবিটাল গুলো আছে এখানে এগুলো হাইব্রিডাইজ করবে। এবার লিগ্যান্ড সবসময় মেটালের কাছে ফাঁকা অরবিটাল গুলোকে আগে দেখবে, দেন দূরের অরবিটাল গুলোকে। তারপরে নিশ্চয়ই এই অরবিটাল গুলো যেগুলো ফাঁকা হয়ে গেছে, দুটো ডি অরবিটাল, এটাকে নেবে, এখানে এগুলোকে আমরা ইউজ করব, এখানে মেটাল এই ফাঁকা ডি অরবিটাল গুলোকে লিগ্যান্ডের ইলেকট্রন নিতে ইউজ করবে। তো এখানে এই দুটো ডি অরবিটাল এই দুটো ডি অরবিটাল, এই দুটো ডি অরবিটাল, তারপরে একটা এস অরবিটাল, তারপরে তিনটে পি অরবিটাল, তিনটে পি অরবিটাল, এই কটা অরবিটাল একসাথে হাইব্রিডাইজ করে নেবে, তাহলে 6টা অরবিটাল হবে এবং 6টা লিগ্যান্ড এই 6টা ফাঁকা অরবিটাল ইলেকট্রন দিয়ে দেবে। আচ্ছা, তাহলে হাইব্রিডাইজেশন কি হলো, D2sp3, এবং এখানে সায়ানাইড এসে ইলেকট্রন দেবে, সায়ানাইড এসে তার পেয়ার অফ ইলেকট্রনস ডোনেট করবে টু ফর্ম দ্য কোঅর্ডিনেশন বন্ড, টু ফর্ম দ্য কোঅর্ডিনেশন বন্ড। বোঝা গেছে? তো এটা হচ্ছে হাইব্রিডাইজেশন, আমরা এইভাবে ডিটেইলে করব D2sp3 হাইব্রিডাইজেশন। এবার এখানে দেখার কি, এটা হচ্ছে ইনার অরবিটাল কমপ্লেক্স, K4Ap3NO6 হচ্ছে একটা ইনার অরবিটাল কমপ্লেক্স। এবার কেন ইনার অরবিটাল কমপ্লেক্স, কারণ এইখানে যখন হাইব্রিডাইজেশন হয়েছে তখন মেটালের ভেতরের ডি অরবিটাল ইলেকট্রনস গুলো পার্টিসিপেট করেছে বন্ড ফরমেশন করতে, কোঅর্ডিনেশন বন্ড ফরমেশন করতে, অর্থাৎ ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে, লিগ্যান্ডে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে ফরমেশন করেছে, ইউজ হয়েছে। তো এটা হবে, তার জন্য D2sp3 হাইব্রিডেশন হয়েছে, তার জন্য এটাকে বলবো ইনার অরবিটাল কমপ্লেক্স। ওকে, তো অ্যান্সার হয়ে গেল। কেন ইনার অরবিটাল কমপ্লেক্স বলবো, কারণ যেখানে মেটালের ভেতরে ডি অরবিটালটা কোঅর্ডিনেশন বন্ড ফর্ম করতে ইউজ হবে তাকে বলবো হচ্ছে, বা হাইব্রিডেশনে পার্টিসিপেট করবে তাকে বলবো হচ্ছে ইনার অরবিটাল কমপ্লেক্স। ওকে, তাহলে এই কমপ্লেক্সটা হচ্ছে ইনার অরবিটাল কমপ্লেক্স। হাইব্রিডাইজেশন কি, হাইব্রিডাইজেশন কি, sp3 D2sp3। ওকে, জিওমেট্রি কি, অক্টাহেড্রাল। আর একটা কথা মাথায় রাখতে হবে, এর ম্যাগনেটিক প্রপার্টি, যেহেতু সবকটা ইলেকট্রন পেয়ার আপ আছে, অল দ্য ইলেকট্রনস পেয়ার আপ, যেহেতু সবকটা ইলেকট্রন পেয়ার আপ আছে তাই এটা একটা ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স, ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। সবকটা ইলেকট্রন যেহেতু পেয়ার আপ অবস্থায় আছে তাই এটা কি একটা ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। যদি কোনো সিঙ্গেল ইলেকট্রন থাকতো, as all the electrons are paired up, যদি কোনো সিঙ্গেল ইলেকট্রন থাকতো তাহলে বলতাম আমরা হচ্ছে প্যারাম্যাগনেটিক, যেহেতু অল দ্য ইলেকট্রনস পেয়ার আপ অবস্থায় তাই বললাম কি ডায়াম্যাগনেটিক। এবার যদি ডায়াম্যাগনেটিক হয় তাহলে স্পিন অনলি ভ্যালু
যেটা ডিপেন্ড করে হচ্ছে এই ফর্মুলার উপর √n × n + 2 বোর ম্যাগনেটন। এবং এখানে এনটা কি, এন হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। এবার যেহেতু এখানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 0, তাই এর স্পিন অনলি ভ্যালু 0। ওকে, আমাদের এইভাবে ক্যালকুলেট করতে হবে এবং প্রত্যেকটা এক্সামে, বেশিরভাগ এক্সামে ঘুরিয়ে ফিরিয়ে এইগুলো আসে। তো আমরা একটা অলরেডি দেখে নিয়েছি, এবার আমরা পরের এক্সাম্পল দেখব। ঠিক আছে, তো আমি মুছে দিচ্ছি, কপি করে নাও। ওকে, তো নেক্সট আমরা আরেকটা এক্সাম্পল দেখব যেখানে সে Fe(F6)3-, এটা একটা কোঅর্ডিনেশন কমপ্লেক্স। আচ্ছা, আগেরটা শর্টে কি করে বলা যায়, আমি যে ওই একটা চার্ট লিখে দিলাম, সেখানে কিন্তু বলেই দিয়েছিলাম যে সাইনাইড একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকলে কি হয়, ইনার অরবিটাল কমপ্লেক্স হয়। আর হাইব্রিডেশন কি হয়, D2sp3। বেশিরভাগ ক্ষেত্রে এটা কারেক্ট হয়ে যায়, কিন্তু আমরা ম্যাগনেটিক প্রপার্টি সম্বন্ধে জানতে পারবো না যদি না আমরা বিপিটাকে ডিটেইল করি। ঠিক আছে, তো এটা আমরা করে ফেলেছি। এবার Fe(F6)3- আমরা কি করব, আয়রনে অক্সিজেন নাম্বার বার করব। লেট দ্য অক্সিডেশন নাম্বার অফ Fe be x। তাহলে Fe এর x, ফ্লুরিন F আছে প্রত্যেকটা -1 করে, তাহলে কি হবে, -1 × 6 ওভারঅল চার্জ কত, -3। -1 × 6 ওভারঅল চার্জ কত, -3। তো এখান থেকে যদি ক্যালকুলেট করা হয় -6 = -3, তাহলে x কত, 6 - 3 3। দ্যাট মিন্স ইট ইজ Fe+3। নাও আয়রন আমরা একটু আগে করলাম 26, আর্গন 4s2 3d6। এবার যদি Fe3+ করি, it will release 3 electrons, that means কি হবে, argon 4s0 3d5। এবার আমি বলেছি অরবিটাল বাড়িয়ে নিতে, কি করে বাড়াবে, 4p0 4d0। ঠিক আছে, এবার কারণ 6টা লিগ্যান্ড আছে, তো 6টা ভ্যাকেন্ট অরবিটাল লাগবে। এবার আমরা এটাকে এক্সপান্ড করব, ডি অরবিটালে এখানে যেটা আছে আয়রনের 1 2 3 4 1 2 3 4 5। ওকে, 1 2 3 4 5, তো 3d5 1 2 3 4 5। নাও দিস ইজ 4s অরবিটাল, এটা 4p, এটা 4d 4d 4p 4s 3d। ওকে, এবার আগের বারে যেটা হয়েছিল সাইনাইড ছিল, তাই এখানে মেটালের ডি অরবিটাল ইলেকট্রনগুলো পেয়ার আপ হয়ে গেছিল, কিন্তু এখানে এমন কিছু হবে না, কারণ F- একটা উইক ফিল্ড লিগ্যান্ড। ওকে, as F- is a weak field ligand, okay, so there is no chance for d electrons to pair up. Okay, it will remain as single. Now we have to find 6 vacant orbital, আমাদের 6টা ভ্যাকেন্ট অরবিটাল লাগবে। এবার 6টা ভ্যাকেন্ট অরবিটাল লাগার জন্য, কারণ 6টা ফ্লুরিন আছে, তো আমরা এখান থেকেই নেব। এখান থেকে যে 6টা আছে, 1টা 3টে 4টে 5টা 6টা, এই কটাকে একসাথে নেব। এগুলো আলাদা করে দিই। নিশ্চয়ই বোঝা যাচ্ছে সবকিছু, যদি না বোঝা যায় যেখানে আটকাবে আমাকে কমেন্ট বক্সে জানাবে। ওকে, আমি রিপ্লাই দেবো। 1 4 5 6। ওকে, তো এখানে একটা S 3টে P 2টো D। ওকে, এবং এখানে ফ্লুরিন এসে তার পেয়ার অফ ইলেকট্রন ডোনেট করবে। নাও তাহলে হাইব্রিডাইজেশন কি, হাইব্রিডাইজেশন হচ্ছে sp3e2 উইক ফিল্ড লিগ্যান্ড। এখানে অল দ্য ইলেকট্রনস আর আনপেয়ার্ড, তার মানে কি প্যারাম্যাগনেটিক, তার মানে কি হবে, প্যারাম্যাগনেটিক হবে, তাহলে স্পিন অনলি ভ্যালু পাবো। ওকে, তাহলে আমরা কি পেলাম, এটা প্যারাম্যাগনেটিক। হাইব্রিডাইজেশন কি,
sp3d2। ওকে, স্পিন অনলি ভ্যালু কি পাবো? স্পিন অনলি ভ্যালু root over of n into n plus 2 Bohr magneton। ওকে, root over of n into n plus 2 Bohr magneton। এবার এখানে n এর ভ্যালু কত? নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কত আছে? 5টা, 5 into 5 plus 2 Bohr magneton, 5 into 7 root 35 Bohr magneton। It is somehow close to 5.95 Bohr magneton। ওকে, তো আমাদের এইভাবে নির্ণয় করতে হবে। ওকে, ক্যালকুলেট করতে হবে নিট এবং জেইতে। যত তাড়াতাড়ি সম্ভব ওই শর্টকাট প্রসেসটা আমরা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, তো এই জিনিসগুলো তোমাদের আরো কতগুলো আমি দিচ্ছি, সেগুলোকে চেষ্টা করতে হবে। না পারলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি আবার ওগুলো সম্বন্ধে ভিডিও তৈরি করব। CuNH3 whole 6 3 plus COF6 3 minus অক্টাইডালের ক্ষেত্রে, টেট্রাইডালের ক্ষেত্রে NiCO whole 4 NiCl4 2 minus NiCN4 2 minus। ওকে, তো আজকের ভিডিও এত অবধি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দাও, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ওকে, আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। ততদিন সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।